জুলাই গণ অভ্যুত্থানের কর্মসূচি ছিল আওয়ামী লীগ সরকার উৎখাতের মেটিকুলাস ডিজাইনের অংশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের সাক্ষীকে জেরার সময় কথা বলেন শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন। এ সময় এই মামলার ৪৮তম সাক্ষী আলী আহসান জুনায়েদ জবাব দেন, বলেন আন্দোলনে কোনো ষড়যন্ত্র ছিল না। এছাড়া হেলিকপ্টার থেকে আন্দোলনকারীদের উপর বোমা নিক্ষেপের নির্দেশ নিয়ে হাসানুল হক ইনুর সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ এবং ফরেনসিক রিপোর্ট ট্রাইব্যুনালে জমা দিয়েছে রাষ্ট্রপক্ষ। সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ফোনালাপ সম্প্রতি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে আন্দোলনকারীদের দমাতে কি ব্যবস্থা নিয়েছেন তা জানান শেখ হাসিনা। রাষ্ট্রপক্ষের ৪৯তম সাক্ষী হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন জুলাই যোদ্ধা ও শহীদ সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তী। তার জবানবন্দিতে উঠে আসে শেখ হাসিনা ইনু ফোনালাপ প্রসঙ্গ। শেখ হাসিনার সাথে ইনুর একটি ফোনালাপ, যে ফোনালাপে ইনুকে শেখ হাসিনা বলছেন যে আন্দোলনকারীদের উপরে বোম্বিং করা হবে, সেই বর্ণনা উনি আজকে দিয়েছেন। সেই ভিডিওর ফরেনসিক করে প্রসিকিউশনের পক্ষ থেকে ফরেনসিক রিপোর্ট আমরা ট্রাইব্যুনালে জমা দিয়েছি। হেলিকপ্টার এবং ড্রোন ব্যবহার করে স্টুডেন্টদের লোকেশনটা যাতে নির্ধারণ করা হয় এবং তাদের উপর লিথাল ওয়েপন ইউজ করা হয় এবং যাকে পাবে তাকে যাতে মেরে ফেলে, এই ধরনের কথা সে বলেছে। সূক্ষ্ম ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো হয়, আসামি পক্ষের এমন অভিযোগ অস্বীকার করেন রাষ্ট্রপক্ষের ৪৮তম সাক্ষী। আন্দোলনটা তারা করেছিলেন, সে আন্দোলনটা ছিল অবৈধ এবং বৈধ সরকারকে উৎখাতের জন্য। সেই প্রসঙ্গে আমি তাকে, একটা মেটিকুলাস ডিজাইন ছিল, মেটিকুলাস ডিজাইনেরই অংশ হিসাবে এই আন্দোলনটা হয়েছে। এটা কোনো মেটিকুলাস ডিজাইন ছিল না, এটা ছিল একটা ন্যায়সঙ্গত দাবির আন্দোলন এবং সেই আন্দোলনে আমরা দেখেছি কিভাবে করে আন্দোলনকে দমানোর চেষ্টা করা হয়েছে। রাষ্ট্রপক্ষ জানায় আলোচিত এই মামলায় ঘটনার সাক্ষ্য শেষ হয়েছে। জব্দ তালিকা ও তদন্ত কর্মকর্তার সাক্ষ্যের পর শুরু হবে আইনি যুক্তিতর্ক। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। গাজীপুরের টঙ্গীর নতুন বাজারে একটি কেমিক্যাল গুদামে আগুন লেগে ৪ ফায়ার সার্ভিস কর্মী সহ অন্তত ৫ জন দগ্ধ হয়েছে। তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বিকেলে টঙ্গী বেসিক শিল্প নগরীর রেলগেট সাহারা মার্কেট এলাকায় একটি পোশাক কারখানায় ব্যবহৃত কেমিক্যালের গুদামে এই ঘটনা ঘটে। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বিকেল ৪:৩০টার দিকে গুদামটিতে হঠাৎ বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে তাদের সঙ্গে যোগ দেয় আরও ৪ ইউনিট। এ সময় কেমিক্যাল গুদামে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে দগ্ধ হন ফায়ার সার্ভিস ও গুদামের কর্মীরা। পরে প্রায় ২ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন ২২, রংপুর ৪-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। পীরগাছা, কাউনিয়া উপজেলা এবং হারাগাছ পৌরসভা নিয়ে গঠিত রংপুর ৪ আসনে সকাল থেকেই আমরা শুনছি বিভিন্ন রাজনৈতিক দলের ত্রয়োদশ নির্বাচন নিয়ে প্রস্তুতির কথা। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন রংপুর মহানগর জামায়াতের আমির ও রংপুর ৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী এটিএম আজম খান। কথা বলবো তার সাথে। স্বাগত আপনাকে। আমরা জানি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একেবারে ঘনিয়ে এসেছে। দীর্ঘ ১ বছর ধরে আপনারা মুক্ত পরিবেশে জামায়াতে ইসলাম তাদের সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছে, একই সাথে আপনি নির্বাচন কেন্দ্রে গণসংযোগ করছেন। মানুষের সাড়া আসলে কেমন পাচ্ছেন, মানুষ কিভাবে গ্রহণ করছে? ধন্যবাদ আপনাকে। ৫ই আগস্টের পর দ্বিধাহীন চিত্তে আমরা জনগণের মাঝে যেতে পারছি। জনগণের প্রত্যেক স্তরে সকলের চিন্তা ও চেতনার পরিবর্তন এসেছে এবং আগামী দেশ হবে মানবিক বাংলাদেশ, চাঁদামুক্ত বাংলাদেশ। এটা জনগণ খুব সিরিয়াসলি নিয়েছে। আশা করা যায় এই প্রচার অভিযান আমরা যতটা প্রচার করতে পারছি না, জনগণ তার চেয়ে ৪ গুণ ৮ গুণ বেশি নিজেরাই নিজেদের প্রচার অভিযান চালিয়ে যাচ্ছে। এই আসনের প্রার্থী হিসেবে আপনি আসলে কি প্রতিশ্রুতি দিচ্ছেন এবার? এই আসনের আল্লাহর রহমতে জনগণের ম্যান্ডেট পেয়ে যদি নির্বাচিত হই, প্রথম টার্গেট থাকবে অবহেলিত পীরগাছা কাউনিয়া উপজেলার উন্নয়ন সাধন করা। সেটা শিক্ষা ব্যবস্থায়, চিকিৎসা, রাস্তাঘাট, কালভার্ট। এরপরে যে চিন্তাটা বেকারত্ব দূরীকরণের জন্য আমার চেষ্টা অব্যাহত থাকবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে পার্লামেন্ট সদস্য হিসাবে মূল দায়িত্ব হচ্ছে
এলাকায় যে কোনো ডেভেলপমেন্ট সাধন করা। অর্থাৎ খুবই জনগুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি। আমরা জানি এই আসনে ভোটার সংখ্যা 5 লাখেরও বেশি। এই ভোটারদের মধ্যে সংখ্যালঘু ভোটার এবং নারী ভোটার নেহাতি কম নয়। আপনারা ক্ষমতায় গেলে তাদের স্বাধীনতা কতটুকু থাকবে এবং তারা আপনাদেরকে কিভাবে গ্রহণ করছে? আপনি নিশ্চয়ই জানেন, আসলে এই আকাশের নিচে অর্থাৎ বাংলাদেশে যারা জন্মগ্রহণ করে, আমির জামাত বলছেন তারা বাংলাদেশের নাগরিক। তারা আসলে অন্য কিছু না। বাংলাদেশের নাগরিক হওয়ার কারণে আমার নির্বাচিত এলাকার জনগণ এবং দল থাকবে না তো, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে সমানভাবে তাদের অধিকার তারা খুঁজে পাবে। খুবই স্পষ্ট, মানে সম্প্রীতির একটা জায়গা তৈরি হবে। একটু জানতে চাই, বিভিন্ন এলাকায় আমরা বিপ্লব পরবর্তী সময় দেখছি হর হামেশাই মবের ঘটনা ঘটছে এবং অনেকের ধারণা এই মবের সাথে ইসলাম ধর্মভিত্তিক যে রাজনৈতিক দলগুলো তারাই জড়িত। মানুষের এই ধারণা কিভাবে ভাঙবেন? আসলে আমাদের প্রচেষ্টা হচ্ছে জনগণের মধ্যে সকল স্তর মানুষের মধ্যে সৎ নৈতিকতা, ভারসাম্যপূর্ণ রাজনৈতিক দেউলিয়াপনা থেকে জাতিকে উদ্ধার করা। জামাত অনেকাংশে এটা পেরেছে, এটা সব জায়গায় এটার প্রভাব পড়েছে। ইনশাল্লাহ জামাতকে যদি জনগণ এগিয়ে দেয়, এই নেগেটিভ প্রভাব থেকে জাতিকে উদ্ধার করার ব্যাপারে জামাতের সঙ্গে আমারও প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। সবশেষ জানতে চাই, আপনাদের মিত্রদল বিএনপি এখানে কিন্তু পৃথকভাবে নির্বাচন করছে এবং এই নির্বাচনে আমরা দেখছি এখানে হেভিওয়েট প্রার্থী রয়েছে। ভোটের মাঠে কাকে ফ্যাক্টর মনে করছেন? আসলে বিষয়টা বিএনপি বা অন্য কেউ নির্বাচন, জামাত তো বহুদলীয় গণতন্ত্রের উপর বিশ্বাস করে। বিএনপি বা অন্য কোনো হেভিওয়েট প্রার্থী, আসলে আমাকে কেউ যে জিজ্ঞাসা করে প্রতিদ্বন্দ্বিতা কে, আমি বলি না আমরা প্রতিদ্বন্দ্বিতায় না, আমরা প্রতিযোগিতায় নেমেছি। জনগণ প্রতিযোগিতায় এগিয়ে দেবে, এটা আমার প্রত্যাশা। আপনি দোয়া করবেন। এই গণতন্ত্র দিয়ে খেলাফত আর গণতন্ত্র কি একই জিনিস? খুব ছোট করে এক শব্দে। আসলে জনগণের কল্যাণের জন্য যেটা কাজ করে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা যেটা কাজ করার সুযোগ পায়, সেটাই খেলাফত, সেটাই গণতন্ত্র। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এরপর রাত 9টায় যুক্ত হবে কাউনিয়া উপজেলা বিএনপির সাথে। তুলে ধরবে বিএনপির নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতির কথা, প্রতিশ্রুতির কথা তুলে আনবে আগামী নির্বাচন কেন্দ্রিক ভোটারদের ভাবনাও। থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথে।